হ্যালো। শুভ সন্ধ্যা। আ শুভ সন্ধ্যা আবার সবাইকে। আহ কি অবস্থানে আছি এখন সেই ব্যাপারটা নিয়ে একটু আ শুনে নিতে চাই। আসলে শুনে নেওয়ার আগে কোনো কিছুই করা না। আজকের ব্যাপারটা হচ্ছে শুধু শোনা। আজকে শুধু দেখা এবং শুধু শোনা। কিছু কথা লিখে দিব, সেগুলো বাসায় বসে, বসে স্টাডি করা। যদি এখন বোর্ডের এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানান একটু তাড়াতাড়ি। আবার সবাই জয়েন করি। আবার যারা ছিলাম তারা সবাই জয়েন করি। জয়েন করার পরে জাস্ট 5 মিনিটস এর মধ্যে আমরা টপিক শুরু করব। যদি আমাদের আ এই জায়গাটা যদি কি থাকে, আমাদের যদি সবকিছু সুন্দর থাকে, যদি সবকিছু ক্লিয়ার থাকে, ভিউটা যদি খুব ভালো থাকে, তাহলেই কিন্তু আমরা আমাদের ক্লাসটাকে ক্যারি অন করব। হ্যাঁ? ক্যারি অন করব। আর যদি কোনো ঝামেলা হয়, দেখা যাচ্ছে না লেখা, কথা শোনা যাচ্ছে না, কিছুই বুঝতে পারছি না ভাই, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান, আমি কমেন্ট পড়ব। ঠিক আছে? আ আমি যা বলছিলাম সেটার দিকে একটু লক্ষ্য করি যে আমরা স্বপ্ন পূরণের মানে অঙ্গীকার নিয়েই আমরা আসলে আমাদের এই অনলাইনে যে ফ্রি একটি মানে যে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি সেটা হলো এই বছর আমরা সবাই জানি করোনা আমাদেরকে কি করেছে ক্লাসরুম থেকে দূরে রেখেছে। আমরা তারপরে পড়ার জন্য আমরা অনেক আগ্রহী হয়ে আছি। আমাদের পড়া খুবই জরুরি। এরকম মনে হচ্ছে আশেপাশে ইউনিভার্সিটি পড়া ভাইয়া নেই। কার কাছে পড়বো, কি করব, কোন বই সাজেস্ট করবে, কিভাবে প্রশ্ন হবে, এই ব্যাপারগুলি নিয়ে আমাদের মধ্যে অনেক ঝামেলা আছে। আমরা আগে যে ইংরেজির একটা সিলেবাস নিয়ে কথা বলেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় এবছর অ্যানাউন্স করে দিয়েছে গত বছরের পরীক্ষা পদ্ধতি থেকে এবছরের পরীক্ষা পদ্ধতি কিছুটা কি করা হয়েছে, শর্ট করে দেওয়া হয়েছে। গত বছর যেভাবে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছিল ঠিক তার থেকে কি করা হয়েছে, মার্কসটা কমায় দিয়েছে এবং ইংরেজি অংশের যে ব্যাপারটা ছিল সেটার মার্কসটাও কিছুটা কমে যাবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় উনি বলেছেন যে আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন হবে পাঠ্য বই থেকে। সেই ব্যাপারটাও আমাদের জরুরি যে ইন্টারমিডিয়েট পাঠ্য বই যেটা আমাদের ছিল সেই অংশটা আমরা খুব ভালোভাবে পড়বো এবং আমি যে ব্যাপারটা একটু অ্যাড করে দিয়েছি পাঠ্য বইটা পাশাপাশি আমরা কি করব, আমরা বিগত বছরের যে প্রশ্নগুলি কোন প্যাটার্নে এসেছিল, কোন কোন সেকশন থেকে এসেছিল সেই জায়গাগুলো। এখন পাঠ্য বইয়ের ভেতরে তো গ্রামারের অনেক অংশই আছে। যেমন পাঠ্য বইয়ের ভেতরে আমাদের গ্রামারের কতগুলো অংশ থাকতে পারে সেটা আমরা একটু যদি দেখে নিতে চাই তাহলে আমরা পাঠ্য বইয়ে কি কি ধরনের গ্রামার পড়েছিলাম সেটা একটু লিখে দিচ্ছি। আমরা পাঠ্য বইয়ে 12টা সেশনে গ্রামার পড়েছিলাম। আমাদের কত মার্কসের ছিল? 60 মার্কস, তাই না? কিন্তু এবছর পরীক্ষা দিতে পারিনি। তো এই যে 60 মার্কসের গ্রামার আছে সেটাকে কি করা? রিভিউ করা। যে যার বাসায় যে বইটা রয়েছে সেই বই থেকে রিভিউ করা, যেহেতু পাঠ্য বই। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসলে এনসিটিবি বা যে বোর্ড সে যেটা ঢাকা বোর্ড বা রাজশাহী, যশোর, আমরা জানি এরকম বোর্ড রয়েছে, সেই বোর্ড থেকে প্রশ্ন আসলে বিশ্ববিদ্যালয়ের স্যাররা করেন না, স্যাররা করেন তাদের নিজস্বতা থেকে। তো পাঠ্য বইয়ের ভিতরে সাপোজ মনে করেন আপনার আলোচনায় নাউন আছে, পার্টস অফ স্পিচের, তো এর আগে নাউন থেকে আমরা ইন্টারমিডিয়েটে কিন্তু কোনো প্রশ্নই কিন্তু উত্তর করতে পারিনি, কিন্তু পাঠ্য বইয়ের ভিতরে তো নাউন ছিল। সুতরাং বিশ্ববিদ্যালয় তার নিজস্ব স্টাইলে, নিজস্ব ধাঁচে, নিজস্ব স্টাইলে প্রশ্ন করবেন। তার মানে এই পাঠ্য বই বলতে বোঝানো হয়েছে পাঠ্য বইয়ের যে যে কি রয়েছে, যে যে টপিকস রয়েছে সেই বিষয়গুলির উপর ফোকাস করা। তো আমরা আলোচনার আজকে বিষয়সমূহের মধ্যে রেখেছি দেখেন আইডেন্টিফিকেশন অফ নাউন। এখন নাউন আপনাদের ইন্টারমিডিয়েটের এই 60 মার্কসের ভেতরে ছিল না, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে দেখা যায় যে আইডেন্টিফিকেশন অফ নাউন থেকে প্রশ্ন বিগত বছর এসেছে। সুতরাং আপনার এখানে কি করতে হবে? ফোকাস করতে হবে। ফরমেশন অফ নাউন, ইউজেস অফ নাউন, টাইপস অফ নাউন, খুবই ইম্পর্টেন্ট। টাইপস অফ নাউন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, এটা তফাৎ কি, এখান থেকে প্রশ্ন। এবং শেষে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত এই যে টপিকসটা আমি বললাম সেই টপিকসের ভেতরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, এখানে দেখেন একটা কথা লিখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ছাত্রছাত্রীদের মধ্যে 6টি গুণ থাকা খুবই জরুরি। 6টি গুণ। 6টি গুণের প্রথমটা হলো, আমি একটু লিখে দেই, নলেজ, জ্ঞান থাকতে হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যদি আপনি ভালো করতে চান আপনার অবশ্যই জ্ঞান থাকতে হবে। এখন সলিমুল্লাহ খান স্যার বলছেন সবাই জ্ঞানী, আমরা সবাই জ্ঞানী,
কিন্তু সবাই যে যার মতো জ্ঞানী। যিনি হোটেল চালান তিনি হোটেল থেকে কিভাবে আর্ন করবেন তার জন্য তিনি জ্ঞানী, তার জন্য পরিশ্রম তাকে করতে হয়। যিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তার জন্য সেই ধরনের জ্ঞানগুলো যদি তার ভেতরে থাকে। এখন আর্টসের স্টুডেন্ট সে যদি বায়োলজি পড়ে তাহলে সে বায়োলজিতে যেহেতু পরীক্ষা দিতে পারবে না এই ইউনিটে, সুতরাং সেটা হবে তার জন্য অন্য ধরনের জ্ঞান। সুতরাং বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রথম গুণ হচ্ছে তাকে জ্ঞানী হতে হবে। হ্যাঁ, এর পরের যে গুণটা বিশ্ববিদ্যালয় ছাত্রদের থাকতে হবে সেটা হচ্ছে সঠিক কম্প্রিহেনশন তাদের থাকতে হবে। সঠিক কম্প্রিহেনশন, সঠিক কম্প্রিহেনশন। জ্ঞানী হতে হবে, জ্ঞানী ছাড়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে না। আর আমি বলেছি যে আপনারা যারা এখন আছেন সবাই জ্ঞানী, সবাই সবাই জ্ঞানী, কিন্তু সবাই জ্ঞানী হতে চাইলে আপনাকে কি করতে হবে, আস্তে আস্তে ওপরের স্টেপের দিকে যেতে হবে। প্রথম স্টেপটা জ্ঞান, পরের স্টেপটা হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন শব্দের অর্থ হলো, কম্প্রিহেনশন মানে হলো সঠিক বই পুস্তকের সাথে আপনাকে থাকতে হবে। এখন আপনি ইংরেজিতে প্রশ্ন আসবে নাউন থেকে, আপনি যদি অন্য কোনো একটা টপিকস পড়েন, আপনি সাপোজ ইংরেজি নাউন থেকে প্রশ্ন আসছে কিন্তু আপনি পড়ছেন ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ বা স্পিকিং ইংলিশ অথবা রাইটিং ইংলিশ, এগুলো পড়লে কি আপনার হবে? মানে IELTS আপনি যদি এটা পড়েন তাহলে কিন্তু আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সাথে এটার কিন্তু কি রয়েছে, এটার যে সিলেবাস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে সিলেবাস দুটোর মধ্যে কিন্তু রয়েছে ঝামেলা। সুতরাং আপনার আজে বাজে অনেক কিছু পড়া থেকে আপনাকে কি করতে হবে, বিরত থাকতে হবে। যে জ্ঞানগুলিতে আপনি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবেন সেই জ্ঞানগুলির মতো কিছু কম্প্রিহেনশন আপনাকে পড়তে হবে। কোন বই, কোন টেক্সট, কি পড়বেন, কোথা থেকে প্রশ্ন আসবে, এই জিনিসগুলোর নামই হচ্ছে কম্প্রিহেনশন। যখন আপনি কোনো কম্প্রিহেনশন পড়বেন তখনই আপনার দেখেন কি দিক কি বাড়বে, নলেজ বাড়বে। আপনার অন্যান্য নলেজ গুলো কমতে থাকবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী কিভাবে হতে পারবো তার নলেজ বাড়বে। তো নলেজ কম্প্রিহেনশন, তাহলে কম্প্রিহেনশন আপনাকে কি দিবে, নলেজ দিবে। ঠিক আছে, এই কম্প্রিহেনশনের যে নলেজ সেটা আপনাকে সাপ্লাই করা হলো। সাপোজ মনে করেন নলেজের জন্য যেই জায়গাটা আপনার জরুরি, আমি বললাম কম্প্রিহেনশনটা হচ্ছে আমাদের একটা বইয়ের নাম বললাম ইংলিশ পাওয়ার, এই বইটা। ঠিক আছে, এই বইটা আপনাকে দেয়া হলো, কিন্তু এই বইটা আপনাকে দিলেই যে আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবেন তা কিন্তু না। 2 নম্বর স্টেপ কেবল শেষ হয়েছে। এই বইটাকে আপনাকে করতে হবে, এই বইটাকে আপনাকে করতে হবে অ্যানালাইসিস। অ্যানালিসিস শব্দের অর্থ আমরা সবাই জানি বিশ্লেষণ। বিশ্লেষণ কি, বিশ্লেষণ কাকে বলে সেই সংজ্ঞাটা দিয়ে দিচ্ছে। দেখেন, আমি যদি আপনাকে বলি 2 and 2 makes 4, আপনাকে যদি বলি 2 and 2 makes 4, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2 and 2 makes 22, এরকম প্রশ্ন আপনাকে দিয়ে দিতে পারে। তার মানে আপনি যা এতদিন পর্যন্ত যেগুলি ভেবে এসেছেন সেই ধরনের ভাবনা থেকে আপনাকে কি থাকতে হবে, একটু দূরে থাকতে হবে। আপনাকে একটু ইন্টেলেকচুয়াল হতে হবে। আপনাকে সবার মতো করে ভাবলে চলবে না, একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনাকে ভাবনাগুলোকে নিয়ে যেতে হবে। সো আপনার নলেজটা বাড়বে, আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবেন, নলেজেবল হতে হবে, আপনাকে নলেজ থাকতে হবে। কিন্তু নলেজটা বাড়বে কি দিয়ে, কম্প্রিহেনশন, সঠিক কোন একটা দিক নির্দেশনার মাধ্যমে। এবং ওই দিক নির্দেশকগুলো আপনি পাওয়ার পরে আপনাকে কি করে রাখতে হবে, সেগুলিকে অ্যানালাইসিস করার একটা ক্ষমতা থাকতে হবে। কেন এই প্রশ্নের উত্তর হলো, কেন এই প্রশ্নের উত্তরটা হলো না, এই ধরনের জ্ঞান আপনার ভেতরে থাকতে হবে। এই অ্যানালাইসিসকৃত যে নলেজটা সেটাকে আপনাকে কি করতে হবে, সিনথেসিস করতে হবে। সিনথেসিস শব্দের অর্থ হচ্ছে গুছানো, বা আমরা লিখবো গোছানো। আচ্ছা, গোছানো কি? আপনি কম্প্রিহেনশন থেকে পুরো এই বইটা আপনি মুখস্থ করতে পারবেন না, এটা আমরা কেউ পারবো না। পুরো এই বইটা আমরা কেউ মুখস্থ রাখতে পারবো না, কিন্তু এই বইয়ের যে নলেজ আছে, যে নলেজটা নিয়ে আমি ইউনিভার্সিটিতে যেতে পারবো, সেই নলেজটা আমি অ্যানালিসিস করলে, সেই নলেজটা যদি আমি পরীক্ষার আগ মোমেন্টে আমি যদি গুছায় রাখি, তাহলে আমার শুধু এই বইটার দিকে ফোকাস করতে হবে না, আমার নিজস্ব খাতাপত্র আমি দেখে নিব। নাউনের আলোচনা ভাইয়া বলেছিল আইডেন্টিফাই করতে হতে পারে, ফরমেশন, নাউন কোন ফর্মে থাকে, এক ফর্ম থেকে আরেক ফর্মে নিয়ে যায় এরকম প্রশ্ন আসে, নাউন কোথায় কোথায় ব্যবহৃত হয়, নাউনের প্রকারভেদ, এই বিষয়গুলিকে আপনার কি করতে হবে, গুছায় রাখতে হবে। আপনার কিসে গুছায় রাখতে হবে, আপনার একটা নিজস্ব খাতা থাকবে। সাপোজ আপনি আর্টসের স্টুডেন্ট, আপনাকে মিনিমাম 4টা খাতা রাখতে হবে, 4টা খাতা। তার মধ্যে থেকে দেখেন একটা ইংরেজির জন্য একটা খাতা আপনার থাকবে, ভাইয়া যেগুলো পড়াবে সেগুলো গুছায় রাখা, স্ক্রিনশট দিয়ে রাখা, ভিডিওগুলোকে বারবার আবার পেজের ভেতরে যে দেখা, দেখে সেখান থেকে একটা নলেজ তৈরি করে এই সিনথেসিস মানে গোছানো, রিঅ্যারেঞ্জমেন্ট, আপনার নলেজগুলোকে রিঅ্যারেঞ্জ করে রাখতে হবে। তাহলে আপনি ইউনিভার্সিটি
স্টুডেন্ট হতে পারবেন। তাহলে প্রথম কথা বলেছি নলেজ হতে হবে আপনার। সবচেয়ে দামি কথা হলো আপনাকে নলেজ ছাড়া বিশ্ববিদ্যালয় নিবে না। নলেজ বাড়বে কম্প্রিহেনশন দ্বারা। এই কম্প্রিহেনশনে যেটা আছে সেটাকে আপনাকে অ্যানালিসিস করতে হবে। টিচার বলে দিবে, আপনার বাসায় যে সেগুলোকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণকৃত নলেজকে আপনাকে গুছিয়ে রাখতে হবে। এই গোছানো নলেজকে আপনাকে কি করতে হবে? MESERMENT কোনো সমস্যা আছে কিনা সেই জায়গাটা মেজারমেন্টের আগে আমি একটু দেখে নিতে চাই। নয়েজ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু নয়েজ থাকতে পারে, তোমরা পরবর্তীতে এটা ইয়ে করে নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তার মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু জানাও, যে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাদেরকে একটু জানাই দাও যে কারো কোনো প্রশ্ন। কিছু সময়ের জন্য কমেন্ট করবো। ঠিক আছে ভাইয়া, সাউন্ড গেটিং স্লো, ঠিক আছে, এখন ভালোই শোনা যাচ্ছে। ভাইয়া আপনার বোঝানোটা খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এরপরে দেখি কারো কোনো কমেন্ট আছে কিনা, একটু খুব তাড়াতাড়ি কমেন্ট করে ফেলেন। হ্যাঁ, ভালো লাগলো, ক্লিয়ার আছে সবকিছু। কারো কোনো সমস্যা আছে কিনা, শব্দ শোনা যায় কিনা, অথবা কারো কোনো প্রশ্ন, কোনো ধরনের প্রশ্ন? আপনারা যেটা করতে আছেন সেটার কারণে মনোযোগ নষ্ট করে আপনারা এমন করবেন না ভাই ও বোনের। আচ্ছা, ভালো লাগছে ভাইয়া, নো প্রবলেম স্যার। অনেকে বলছেন বোর্ড ক্লিয়ার না, সাউন্ডটা একটু ঠিক করেন ভাই। স্যার কোনো প্রবলেম নাই, একেবারে ক্লিয়ার। মাউথ স্পিকার গলার সাথে থাকায় নয়েজ আসতেছে মনে হয়। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো। সবাই কেউ কেউ বলছে ঠিক আছে, কেউ কেউ বলছে যে নয়েজ আছে, ঝামেলা আছে, সাউন্ডের সমস্যা আছে, এরকম কিছু। যাই হোক ভাইরা, যেটাই হোক না কেন, আমাদের আসলে শত প্রতিকূলতার মধ্যে দিয়ে কি করতে হবে। আমরা আসলে দেখেন, আমরা কোনোভাবেই ভাবিনি যে কোভিড-19 করোনা ভাইরাস আমাদেরকে এই প্ল্যাটফর্মে এরকম ভাবে, আপনারা সামনে নাই, আমি ক্লাস নিতে যাচ্ছি, বোবার মতো সে বকেই যাচ্ছি, কার সাথে কথা বলছি সে আই ডোন্ট নো, কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো কেউ চেঞ্জ করতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই যত ঝামেলাই হোক না কেন, অন্তত ভাইয়ারা যে কষ্ট করছে আপনাকে বোঝানোর জন্য, সেই ব্যাপারগুলোকে আপনি নিয়ে থাকতে হবে। ওকে ফাইন, আমি বলেছি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য 6টি গুণ দরকার। 6টি গুণের প্রথম গুণ হচ্ছে আপনাকে অবশ্যই নলেজেবল হতে হবে, আপনার জ্ঞান থাকতে হবে। বলেছি সবাই জ্ঞানী, একজন রিক্সা যিনি চালান উনিও জ্ঞানী। তাছাড়া উত্তরা 6 নম্বর সেক্টরে নিয়ে যেতে বললে উনি চলে যেতেন 12 নম্বর সেক্টরে, উনি 6 নম্বরেই কিন্তু নিয়ে যান, ওনার মাথায় বুদ্ধি আছে। এখন রিক্সা চালক রিক্সা চালাচ্ছেন, তারও বুদ্ধি আছে, কারণ উনি রিক্সার উপরে কি করেছেন? অধ্যয়ন করেছেন, রিক্সা কিভাবে চালাতে হয়, কোন দিকে ঘোরাতে হয়। আপনি যদি জীবনেও রিক্সা না চালান, আপনি রিক্সা চালাতে গেলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কতটা জ্ঞানের একটা ব্যাপার আছে। ওনার জ্ঞান আছে তাই উনি চালাতে পারেন। একমাত্র পাগল ছাড়া, যার মাথায় কিছু নেই, সে ছাড়া সবারই জ্ঞান আছে। কিন্তু জ্ঞানী হলেই যে সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারবে তা নয়। তার জন্য যেটা দরকার, সঠিক দিক নির্দেশনা, সঠিক বই পুস্তক, সঠিক গাইডলাইন। তার জন্য আছে স্বপ্ন পূরণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং। এই জায়গায় কম্প্রিহেনশন, আপনার কাছে অবশ্যই যে বিষয়টা পড়ানো হবে সেই বিষয়টা থাকতে হবে, সেই বই পুস্তক থাকতে হবে। সেটা কম্প্রিহেনশনের সংজ্ঞায় এরকম ভাবে এসেছে, এনিথিং that you can earn knowledge, any sources, it will be the textbook, it will be the internet source, it will be the sheets, notes, copying things, anything. সেটা হতে পারে কোনো পিডিএফ কপি, সেটা হতে পারে কোনো আপনার বন্ধুর কাছ থেকে ধার করা কোনো বই, যে কোনো কিছু, সেটাই কম্প্রিহেনশন। এখন হুমায়ুন আহমেদ স্যারের বই আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য পড়লে কাজ দিবে না। আপনাকে পড়তে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে বই পুস্তক দরকার সেই বই। সুতরাং নলেজ কে বাড়ানোর জন্য দরকার কম্প্রিহেনশন, সঠিক বই পুস্তক। এই বই পুস্তক থেকে যে জ্ঞানটা আপনি পাবেন, ভাইয়া যে টপিকসটা পড়াবে সেটা পড়ালেই শুধু হাদার মতো পড়লেই হবে না, সেটাকে আপনাকে নিজে অ্যানালিসিস করতে জানতে হবে, নিজে বিশ্লেষণ করতে জানতে হবে। আপনাকে আমি বললাম TIVE যুক্ত যত শব্দ আছে, TIVE যুক্ত শব্দগুলি হবে না অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন আসছে ADJECTIVE, আপনাকে আমি বলছি TIVE, যেমন অ্যাটেনটিভ, TIVE যুক্ত শব্দগুলি হবে অ্যাডজেক্টিভ, TIVE যুক্ত শব্দগুলি হবে অ্যাডজেক্টিভ। ভাইয়া বলেছে এটা, কিন্তু অ্যাডজেক্টিভ পরীক্ষা আসছে, অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তখন কিন্তু উত্তরে চলে গেছে এটা একটা নাউন। তাহলে ভাইয়া যেটা বলবে সেটাই একেবারে বিলিভ করা না,
সেটা কি করা, কম্প্রিহেনশনের সাথে মিলানো। এখন ভাই আবার বলে দিবে যে আসলে টিআইভিই তখনই যুক্ত হতে পারে যখন সেটা থাকবে সাফিক্স। সাফিক্স মানে আমরা জানি পরে যুক্ত হয়, যেটা উপসর্গ যুক্ত হয় আগে আর অনুসর্গ যুক্ত হয় পরে। সুতরাং অ্যাটেন্ড শব্দটার সাথে যুক্ত হয়েছে টিআইভিই, তার মানে কোন জায়গায় টিআইভিই যুক্ত হতে হবে, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। দেখেন তো অ্যাডজেক্ট থেকে কি অ্যাডজেক্টিভ আসছে না অ্যাডজেক্টিভ পূর্ণাঙ্গ একটি শব্দ? অ্যাডজেক্টিভ কখনোই টিআইভিই যুক্ত হয়ে হয় নাই, অ্যাডজেক্টিভ পূর্ণাঙ্গ একটি শব্দ। সুতরাং অ্যাডজেক্টিভ যেহেতু একটি নাম, অ্যাডজেক্টিভ যেহেতু একটা চ্যাপ্টারের নাম, সুতরাং আমরা জানি নাম হলে সেটা হয়ে যায় নাউন। শুধুমাত্র অ্যাডজেক্টিভ ছাড়া পৃথিবীতে যত শব্দ টিআইভিই যুক্ত আছে সবই হবে অ্যাডজেক্টিভ। এখন আমি যেটা আপনাকে বললাম সেটা যদি আপনি কি না করেন, আপনি যদি সেটা অ্যানালিসিস না করেন, তাহলে কিন্তু সেটা হবে না। সুতরাং অ্যানালিসিস করার আপনাকে কি থাকতে হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি যারা ভালো করেছেন তাদের সবার অ্যানালিটিক্যাল পাওয়ার বা অ্যানালিসিস করার ক্ষমতা কি ছিল, অনেক বেশি। এই অ্যানালিসিস কৃত গণকে আপনি কি করবেন, সিনথেসিস, গুছিয়ে রাখবেন। এরপরে আসবে 5 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্ট মানে পরিমাপ করা, মেজারমেন্ট মানে পরিমাপ করা। কি পরিমাপ করবেন? পরিমাপ করবেন আপনার জ্ঞান। আচ্ছা, জ্ঞান যদি পরিমাপ করেন, আলু পটল কিন্তু এখানে পরিমাপ করা যাবে না, পরিমাপ করতে হবে কি জ্ঞান। জ্ঞান পরিমাপ করা মানেই হচ্ছে, আমরা সঠিকভাবে বলতে পারি, এটা লিটারেট একটা শব্দ, পরীক্ষা। তার মানে আপনি যেটা বই যেটা দেওয়া হলো সেটা অ্যানালিসিস করেছেন, গুছায় রেখেছেন, এরপরে আপনাকে সেটা কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। এই ক্লাসের পরের ক্লাসে আমি যেগুলো পড়াবো সেগুলোর উপরে আপনার কি থাকবে, একটা পরীক্ষা থাকবে। এই পরীক্ষায় আপনার 10টা প্রশ্নে আপনি 6টা পেরেছেন, কয়টা ভুল হয়েছে, 4টা। এই 4টা প্রশ্ন আপনি মাইনাস মার্কস পেয়েছেন। কেন মাইনাস পেয়েছেন? এটা কি ভাইয়া পড়াইছিল, এটা কি আমার নলেজে আছে, এটা কি আমি গুছিয়ে রেখেছিলাম, এটা কি আমার সিনথেসিস পাওয়ারের মধ্যে ছিল, নাকি এটার পরীক্ষায় আমি কেন ভুল করলাম? এই কেন ভুল করেছি এই পরীক্ষা থেকে আপনি কি করতে পারবেন, আপনার জ্ঞানের আরেকটি জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। সুতরাং 5 নাম্বার গুণটাও থাকা আপনার জন্য, স্টেপটা থাকা আপনার জন্য খুব জরুরি, যে আপনার পরীক্ষায় বসতে হবে, বেশি বেশি পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। এন্ড সর্বশেষ আপনি আপনার চূড়ায় পৌঁছাবেন, আপনার স্বপ্নে পৌঁছাবেন, আপনার স্বপ্ন পূরণ হবে। সেই ব্যাপারটার নাম হলো এভালুয়েশন। এভালুয়েশন মানে হলো আপনার অবস্থান। এভালুয়েশন মানে আপনার অবস্থান। দেখুন, এই নলেজ, এই কম্প্রিহেনশন, এই বিশ্লেষণ, এই গোছানো, এই মেজারমেন্ট, এগুলো না সবকিছুই কি থাকবে, নিচে। সব সময় মানুষ মনে রাখবেন কোন জায়গাটা নিতে চায়, স্বপ্নের জায়গাটা। স্বপ্নের জায়গা, আপনার স্বপ্নের জায়গাটাই সবাই। আপনি কি করেন, যেমন আমি কি, আমার নাম হচ্ছে সাগর, আমি ইংরেজি বিভাগে পড়া একজন ছাত্র, এটা আমার সারা জীবনের একটা টাইটেল। আমি সারা জীবন, আমি যতদিন বেঁচে থাকবো, আমি ইংরেজিতে মাস্টার্স অনার্স করেছি, এই ব্যাপারটা আমার সারা জীবনের টাইটেল, এটা আমার থেকে কেউ নিতে পারবে না। ঠিক তেমনি আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনার অবস্থান, সবাই জিজ্ঞেস করবে তোমার ছেলে কোথায় পড়ে, তোমার মেয়ে কোথায় পড়ে, তুমি কি করছো, সবাই কিন্তু চায় অবস্থান, স্বপ্নের জায়গাটা সবাই নিতে চায়, কেউ দেখতে চায় না আপনি কি করেছেন। বাট এই জায়গাটাই কিন্তু সব সময় দেখানোর চেষ্টা করে কারা, বিশ্ববিদ্যালয়ের ভাইয়ারা। সুতরাং রেসপেক্ট দেম, তাদেরকে একটা সম্মানের জায়গা নিয়ে যাবেন, এবং তারা যেভাবে আপনাদের জ্ঞান থেকে শুরু করে কি বই পড়বেন, সেটাকে কিভাবে অ্যানালিসিস করবেন, কিভাবে সেটাকে গুছায় রাখবেন, কিভাবে সেগুলো পরীক্ষা কিভাবে দিবেন, এবং তারপরে আপনার অবস্থান কোথায় পৌঁছাবেন। আপনি স্বপ্ন দেখে আছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন, আসলে আপনি ঢাকার যোগ্য না, আপনি ইসলাম ইউনিভার্সিটির যোগ্য। এটা আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে আপনি কতটা স্টাডি করেছেন, আপনার নলেজটা কত, আপনি কতটা পরিশ্রম করেছেন। সবাই যে ঢাকার ছাত্র হয়ে যাবে তা না, সবাই জাহাঙ্গীরনগরের ছাত্র হবে তা না। সুতরাং এই 6টা স্টেপ, 6টা গুণ একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মধ্যে যদি থাকে, নলেজ আরোহণ করার জন্য সে যে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে চাইবে, এই সময় সঠিক বই পুস্তক সে পড়বে, সঠিক গাইডলাইনে সে যাবে, এই সঠিক গাইডলাইন থেকে যেটা যেটা বলা হবে সেই বিষয়গুলিকে সে বিশ্লেষণ করবে, এটা কি সঠিক কিনা নিজে নিজে, সেই বিশ্লেষণকৃত নলেজটাকে সে গুছায় রাখবে সিনথেসিসে, এরপরে মেজারমেন্ট, সে পরীক্ষায় বসবে সেই নলেজটা, সেই টপিকসটার উপরে। সেখানে সে ভুল করতে পারে, সেটা কেন ভুল করেছে, আগে কি পড়া ছিল কিনা সেটা মেলাবে, এবং ফাইনালি সে তার কোথায় পৌঁছাবে, স্বপ্নে পৌঁছাবে। এই 6টা গুণ যাদের মধ্যে আমি দেখব, যারা এটা গুছায় রাখবে, তারা তাদের ফিউচারে তাদের স্বপ্নের জায়গাটায় পৌঁছাবে। এতটুকুই আমি বললাম।
সো এটা একটা স্ক্রিনশট দিয়ে যারা আগে রেখেছেন তাদের জন্য ভালো হবে। আসেন আমরা আজকের আলোচনায় চলে যাই। আলোচনা হলো আজকে যে বিষয়টি থেকে আমরা আলোচনা করব, খুব সহজ আলোচনা, সেটা থেকে প্রশ্ন হয়েছে নাউন। আজকে শুধু একটি আলোচনা করব, পরের ক্লাসে সবগুলো আলোচনা করে দিব। নাউনের প্রকার। নাউনের প্রকার আমরা জানি নাউন কত প্রকার? নাউন দুই প্রকার। নাউন কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট, কনক্রিট নাউন, আরেকটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন দুই প্রকার। এখান থেকে প্রশ্ন হবে না যে নাউন কত প্রকার। সর্বমোট নাউন হচ্ছে 5 প্রকার। সর্বমোট নাউন কত প্রকার? 5 প্রকার। যেটা লিখছি দেখেন, কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নেই। অ্যাবস্ট্রাক্ট মানেই হচ্ছে গুণ। অ্যাবস্ট্রাক্ট গুণ, আমরা বলবো গুণবাচক বিশেষ্য, তাহলে যেগুলো গুণ বোঝাবে তাদেরকে। আর নাউন মানে হচ্ছে বিশেষ্য বা নাম, অথবা আমরা বলতে পারি কর্তা, অথবা এটা কর্ম হিসেবে কাজ করে। এই যতগুলো শব্দ দিয়ে নাউনকে বোঝানো যায়। প্রথমে আমরা আসি, নাউন দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন ধরা ছোঁয়া যায়, অ্যাবস্ট্রাক্ট নাউনকে ধরা ছোঁয়া যায় না। মানে কনক্রিটের কি রয়েছে? অস্তিত্ব আছে, এটার অস্তিত্ব নেই। প্রথমে এতটুকু ভাববো। তবে নাউন প্রধানত কত প্রকার? দুই প্রকার। এরপরে নাউন, এই কনক্রিটকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে আমরা পড়েছি এটা অনেকেই, প্রপার নাউন। প্রশ্ন কিভাবে এসেছে সেটা দেখাবো। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। ওকে ফাইন। তাহলে নাউন প্রধানত দুই প্রকার হলেও নাউন আসলে 5 প্রকার। নাউন কত প্রকার? 5 প্রকার। আমাদের স্যারেরা এটা আমাদেরকে পড়াইছে ক্লাস 6-এ। নাউন কত প্রকার? 5 প্রকার। ঠিক আছে, 5 প্রকার নাউন থেকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? আমি আপনাদেরকে শেখাই দিই। প্রথমে অ্যাবস্ট্রাক্ট নিয়ে কাজ করব, পরে এটা দেখেন। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে গুণ। অ্যাডজেক্টিভ থেকে যে নাউনটা তৈরি হবে তাকেই বলবেন অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমত আমরা স্যারদের কাছ থেকে যেটা শিখেছি সেটা হলো মানুষের গুণ নিয়ে যে নাউনগুলো হয়, অনেস্ট থেকে অনেস্টি, ঠিক আছে, এগুলা। কিন্তু দেখেন অনেস্ট, HONEST, অনেস্ট, অনেস্ট ছিল আগে অ্যাডজেক্টিভ, তার সাথে ওয়াই যুক্ত করে দিয়েছেন, কি হয়ে গেছে? অনেস্টি, গুণবাচক বিশেষ্য। KIND, কাইন্ড থেকে কাইন্ডনেস, কি হয়ে গেছে? গুণবাচক বিশেষ্য। গ্ল্যাড, GLAD, গ্ল্যাড, গ্ল্যাড মানে হলো কি? আনন্দ। গ্ল্যাড থেকে হয়ে গেছে গ্ল্যাডনেস। ঠিক আছে, তার মানে গুড মানে কি? ভালো। আমি আপনাদের জন্য প্রশ্ন, আপনারা কমেন্ট করে জানাবেন, গুড থেকে যদি হয় গুডনেস, এখন যদি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আসে গুডনেস কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন না কমন নাউন? উত্তর কমেন্টে আমাকে জানান। এই প্রশ্নের জন্য উত্তর কোনটা হবে? গুড থেকে গুডনেস। তাহলে গুডনেস যদি হয় নাউন, গুডনেস যদি হয় নাউন, তাহলে এটা কোন ধরনের নাউন? এরকম প্রশ্ন আসতে পারে। গুডনেসটা কোন ধরনের নাউন? ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে সময় দিয়ে দেওয়া হলো, আপনারা উত্তর করেন। অনেকেই উত্তর করছেন আমাদের সাথে, দেখি। সবাই বলছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদেরকে উত্তর যারা সঠিক করেছেন তাদের নাম একটু আমি নিয়ে দিতে চাই। যারা উত্তর করছেন তাদের সঠিক অ্যাবস্ট্রাক্ট কিনা সেটা পরে আলোচনা হবে। ফারহিয়া আক্তার আমাদের সাথে আছেন, তিনি বলছেন অ্যাবস্ট্রাক্ট। সোহেল রানা বলছেন অ্যাবস্ট্রাক্ট। প্রিন্স বাঁধন বলছেন অ্যাবস্ট্রাক্ট। নিলয় সরকার বলছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। রানা আহমেদ বলছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে অনেকেই আমাদের সাথে উত্তর করেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা এতদিন যা শিখেছি যে গুণবাচক, গুণ যা থাকবে সেটাই হবে অ্যাবস্ট্রাক্ট, তা না। আমরা বুঝবো কিভাবে? পরীক্ষার হলে আমাদের অনেক গুণ নাও থাকতে পারে, কিন্তু আমরা যেটা বুঝবো অ্যাডজেক্টিভ থেকে যে নাউনটা তৈরি হয়ে যাবে সেই নাউনটাকেই আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। শেষ হয়ে গেল। এখন আসছে আমাদের প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। বলেছি আগেই এগুলো সবই কি হয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, আপনাদের ভাইয়ারা যেটা আমাকে বলার চেষ্টা করছেন, ওনারা বলছেন যে আমাদের সাথে অনেক বেশি জয়েন করে ফেলেছেন, 300+ আমরা দেখতে পাচ্ছি এই মোমেন্টে। আমরা চাই আপনারা আমাদেরকে বেশি শেয়ার করুন। আপনারা সবাই ব্যাপারটা শেয়ার করতে থাকেন, আমাদের এই প্ল্যাটফর্মটা যেন ব্লুম হয়।
মানে আমরা যেটা করছি ভালোর জন্য, পড়ার জন্য, শেখার জন্য, সেই ব্যাপারটা যেন সবার কাছে কি হয়, এক্সপ্লয়েট হয়, সবাই যেন জানতে পারে। সবার কাছে অনুরোধ, আপনারা সবাই কি করতে থাকেন, শেয়ার করতে থাকেন। ওকে ফাইন, আমরা চলে আসি প্রপার নাউন। প্রপার নাউন থেকে প্রশ্ন হয়েছে। প্রপার নাউন হলো নামবাচক বিশেষ্য, কোন স্থানের নাম, কোন ব্যক্তির নাম, কোন জায়গার নাম, তাকে বলবো প্রপার নাউন। যেমন দেখেন প্রপার নাউন কোনটা হতে পারে, যেমন আমি যদি বলি আপনাকে PADMA, পদ্মা, কোন ধরনের নাউন? আপনাকে বললাম মেঘনা, এটা মেয়ের নামও হতে পারে, নদীর নামও হতে পারে। তাই মানে যেগুলো নাম, সেই নামগুলোকে আমরা বলবো। দেখেন রাসেল, রাসেল কোন ধরনের নাউন? আমরা যদি বলি DHAKA, ঢাকা, কোন ধরনের নাউন? আমরা যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ কোন ধরনের নাউন? তাহলে এগুলো সব হবে কি নাউন? প্রপার নাউন। প্রপার নাউন। যে প্রশ্নটা আসতে পারে সেটা নিয়ে বলি। প্রপার নাউনের আগে কখনোই আর্টিকেল দি বসে না। এখন ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন চলে আসছে, সাপোজ এরকম যদি একটি প্রশ্ন আসে, ধরেন প্রপার নাউন থেকে প্রশ্ন আসলো না, কোনটা প্রপার নাউন, এটা সহজ প্রশ্ন হয়ে যায়। কিন্তু যদি এরকম আসে, দি ঢাকা, DHAKA, দি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আসলো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা অপশন এ, এটা বি। অপশন সি তে আছে DHAKA, সরি দিয়ে দিলাম DHAKA, এ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ডি নাম্বারে দিলাম নাম অফ দেম, কোনটাই না। প্রশ্ন এসেছে নিচের কোন বাক্যটি সঠিক? নিচের কোন বাক্যটি সঠিক? এরকম করে আসবে না ভাই, বলে দেই চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইংরেজিতে প্রশ্ন হবে। এখন প্রশ্ন আসলো দি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমি পূর্ণাঙ্গ লিখতে পারছি না, জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরেরটাতে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, সিতে এ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, নান অফ দেম, কোনটাই না। কমেন্টে উত্তর দেখতে চাই। আমি আগেই বলেছি প্রপার নাউনের আগে কি বসে না? আর্টিকেল বসে না। প্রপার নাউনের আগে কি বসে না? আর্টিকেল বসে না। তার মানে এ এবং দি বসে না। সেক্ষেত্রে আপনাদের কমেন্ট সবার কাছ থেকে আশা করছি। অনেকেই সঠিক, অনেকেই উত্তর দিচ্ছেন, আমরা একটু দেখতে চাই উত্তরটা। আমাদেরকে উত্তর করেছেন, সবাই উত্তর করছেন। আমাদেরকে সোহেল দাদা সঠিক উত্তর পাঠিয়েছেন, আমাদেরকে আখি সঠিক উত্তর পাঠিয়েছেন, আমাদেরকে মেহেদি হাসান সঠিক উত্তর পাঠিয়েছেন, রানা আমাদেরকে সঠিক উত্তর পাঠিয়েছেন, দেখতে পাচ্ছি রীতা ইসলাম, আমাদেরকে আদিবা সঠিক উত্তর পাঠিয়েছেন, সুমাইয়া সুলতানা সঠিক উত্তর পাঠিয়েছেন, ইসরাত জাহান উপমা আমাদেরকে সঠিক উত্তর পাঠিয়েছেন, সৃষ্টি সরকার আমাদেরকে, নীল প্রজাপতি আমাদেরকে সঠিক উত্তর পাঠিয়েছেন। সবাই সঠিক উত্তর পাঠিয়েছেন, কিন্তু শুধু এতটুকু জানলে চলবে না। তার মানে এখন যেটা শিখেছি সেটাকে গুছায় রাখতে হবে, ওই যে ওইটার মতো অ্যানালিসিস করে। তার মানে বলেছি প্রপার নাউনের আগে কখনো দি বসে না। তাহলে প্রপার নাউন, আমাদের ঢাকা হচ্ছে প্রপার নাউন, তাহলে কেটে দিলাম, দি বসেছে তাই। বিতে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, উত্তর রেখে দিলাম সঠিক। কিন্তু কেন হলো না সি? কারণ এটাই যদি প্রশ্ন হুবহু নাও আসতে পারে অন্যভাবে ঘোরা। এই জন্য কেন প্রশ্নের উত্তর হলো না সেটা আমি চেষ্টা করব। দেখেন সি নাম্বারে আছে এ ঢাকা, তার মানে ঢাকার আগে এ আর বি বসেছে, এই জন্য এ এবং সি নাম্বার উত্তরটা হয়নি। আপনি যে প্রশ্নটাই পড়বেন না কেন সেটার অ্যানালিসিস করতে হবে আপনাকে। সেটাকে অ্যানালিসিস না করা পর্যন্ত নিজের জ্ঞানটা বাড়বে না। এই জন্য অ্যানালিসিসের উপর বেশি বেশি ফোকাস দিতে হবে। অ্যানালিসিস মানে নিজের মাথাটাকে বোঝানো বারবার, সঠিক কিনা সঠিক, তাহলে কেন ভুল। আচ্ছা, একটা প্রশ্নের অপশনস এর মধ্যে আছে 1949, কি হয়েছিল 1947, কি হয়েছিল 1953, কি সরি 53 তে তেমন কোনো রেভলিউশন নাই, 1956 কি হয়েছিল 1971। এখন দেখবেন একটি যে প্রশ্নটা আসছে উত্তর কিন্তু থাকে একটা, কিন্তু আমি যেটা করতাম আমার অ্যাডমিশনের সময় 49 সালে কি হয়েছিল, 47-এ কি হয়েছিল, 56-তে কি হয়েছিল, সেটা সাইড দিয়ে আমি যেগুলো ইনফরমেশন পাইতাম সেগুলোকে লিখে লিখে রেখে দিতাম। মানে অপশনস থেকে যে প্রশ্নটা পড়বো তার অপশনসেই কেন এটা হবে না সেই কথা লিখে দিতাম। তার মানে এই প্রশ্নটাই যদি আসে তাহলে এটার পাশে আমি লিখে ফেলবো যে আসলে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। প্রপার নাউনের আগে কি বসে না? আর্টিকেল বসে না। তাহলে প্রশ্ন সার্ভে একটু ঘুরায় ফিরায় দিতে পারে। সেটা এমন করতে পারে নিচের কোনটি প্রপার নাউন, এরকমও করতে পারে, এমনও করতে পারে
প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। ওকে, এরপরে আসেন আমরা পড়ব কমন নাউন। কমন নাউন থেকে প্রশ্ন এসেছে বিশ্ববিদ্যালয় ভর্তিতে। কমন নাউন আগে চিনতে হবে। কমন মানে সমজাতীয়। আচ্ছা, তাহলে দেখেন এই প্রপার নাউন থেকে কমন আসবে। আমরা কমন মানে আমরা বলে নিব গসাগু, এটা আগে মাথার মধ্যে আসে। 7 আমরা গসাগু পড়েছিলাম, গসাগু মানে কমন। যেমন পদ্মা আর মেঘনাকে কমন নেওয়া যায় কি দ্বারা? রিভার। এই রিভারের মধ্যে কি কি আছে বলেন তো? পদ্মা আছে, মেঘনা আছে, যমুনা আছে, কিন্তু এই রিভার প্রত্যেকটার এক একটা নাম হচ্ছে কি নাউন? প্রপার নাউন। তার মানে কমন নাউনগুলি হলো প্রপার নাউনের একটি কমন অংশ, সমজাতীয় অংশ। যেমন ঢাকা, ঢাকার জন্য যদি আপনি বলেন সিটি, এই সিটির মধ্যে এই শব্দটির ভিতরে দেখবেন অনেকগুলি শহর আছে, মানে অনেকগুলি শহরকে মিলায় একটা সিটি শব্দটা এসেছে। ঠিক এরকম ভাবে আপনি যদি বলেন GIRL গার্ল, তার মানে সুমি, সুমি হচ্ছে কি নাউন? ডেফিনেট প্রপার নাউন। আর গার্ল শব্দটা সুমির কমন অংশ। এই গার্লের মধ্যে কি রয়েছে? অনেকগুলি সুমি রয়েছে। সুতরাং এই গার্লটা হচ্ছে সুমির কমন অংশ। আমি যদি বলি স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, স্টুডেন্টও কি নাউন? কমন নাউন। প্রশ্ন তো এইভাবে আসবে না ভাইয়া, নিচের কোনটি কমন নাউন? আসতেও পারে। আসবে কিভাবে প্রশ্নটা, সেটা নিয়ে প্রশ্ন করছি। দেখেন প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে আগে বলে দেই। কমন নাউন যেটা, এটা লিখে ফেলবেন। কমন নাউন কখনোই কখনোই একটি বাক্যে দি, এ, এন এবং এস অথবা ইএস ছাড়া বসে না। এই কথাটা লিখে ফেলেন বা স্ক্রিনশট দেন। যেটা বলার চেষ্টা করছি, এর আগে বলেছি প্রপার নাউনের আগে এ এন্ড বি বসে না। আর এখন বলছি কমন নাউন কখনোই আর্টিকেল ছাড়া এবং প্লুরাল ফর্ম ছাড়া, হয় আর্টিকেল নিয়ে বসবে অথবা প্লুরাল ফর্ম ছাড়া বসে না। তাহলে আমাদের ভর্তি পরীক্ষায় বেশিরভাগ আমাদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য কিরকম প্রশ্ন আসে? নিচের কোনটি সঠিক, তার মানে কারেকশন। কারেকশন এসেছে সাপোজ এরকম, কারেকশন, কারেকশন করুন। অপশন এ তে আসছে, আপনাদেরকে দেই অপশন এ তে সাপোজ নিচের কোন বাক্যটি সঠিক, আপনাকে বলা হয়েছে কোনটা সঠিক। প্রশ্ন আসলো STUDENT, স্টুডেন্ট, আর ALWAYS, স্টুডেন্টস আর অলওয়েজ ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল দেন আদার্স। কথাটা কিন্তু সঠিক, ছাত্রছাত্রীরা কিন্তু অনেকদের থেকে বেশি ইন্টেলেকচুয়াল। অপশন বি তে আমি দিলাম a student is ALWAYS always dash dash dash, যা আছে তাই। অপশন সি তে আমি দিলাম the student is always। অপশন ডি তে আমি দিলাম STUDENTS, students are ALWAYS always। আচ্ছা, এই জায়গায় একটু কারেকশন করে দিই, স্টুডেন্ট ইজ। আমি বললাম কারেকশন, নিচের, আমি প্রশ্নটা দিই আপনার উত্তর করবেন। নিচের কোনটি ভুল বাক্য? নিচের কোনটি ভুল? নিচের কোনটি ভুল বাক্য? নিচের কোন বাক্যটি ভুল? প্রথমটা, আমার লেখা খুব পচা, এবং কিন্তু লেখা পচা হলেও ক্লাস খুব ভালো, সেটা সবাই বলে। যাই হোক, স্টুডেন্ট ইজ অলওয়েজ ইন্টেলেকচুয়াল, এ স্টুডেন্ট ইজ অলওয়েজ ইন্টেলেকচুয়াল, দ্য স্টুডেন্ট ইজ অলওয়েজ ইন্টেলেকচুয়াল, স্টুডেন্টস আর অলওয়েজ ইন্টেলেকচুয়াল। বলেছে নিচের কোন বাক্যটি ভুল? নিচের কোন বাক্যটি ভুল আছে? উত্তর করার চেষ্টা করেন, নিচের কোন বাক্যটি ভুল? নিচের কোন বাক্যটি ভুল আছে?
student is always intellectual than others. A student is always intellectual than others. The student is always intellectual than others. Students are intellectual, are always intellectual than others. এখনো কারো কোনো কমেন্ট পাইনি, কমেন্ট করা শুরু করেন। উত্তর কোনটা হতে পারে? অপশন এ, বি, সি, ডি এর মধ্যে নিচের কোনটি ভুল? কারেকশনে প্রশ্ন এসেছে, নিচের কোনটি ভুল? সাপোজ এরকম একটি প্রশ্ন আসলো, উত্তর করার চেষ্টা করেন কোনটি ভুল। শুরু করেছে আমাদেরকে উত্তর করা। সঠিক উত্তর দিয়েছেন সুমাইয়া, সঠিক উত্তর দিয়েছেন শেখ, কৃপয়া আয়ান আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। আমাদেরকে ভুল উত্তর দিয়েছেন একজন, সেটা হচ্ছে শারমিন। শারমিন, আপনি একটু মনোযোগ দিয়ে এটা শুনবেন, আপনি ভুল উত্তর দিয়েছেন। নুসরাত আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। আমার মনে হয় যে আমি সঠিক বলে দিলে সবাই আবার ওই ধরনের উত্তরই করবেন। আমি বলছি যারা সঠিক উত্তর দিচ্ছেন তারা আমাকে একটু এক্সপ্লেন করে দিবেন। সময় দিয়ে দিচ্ছি 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময় দিয়ে দিচ্ছি। সবাই আমাকে 30 সেকেন্ড সময়, সবাই আমাকে উত্তর দিয়েছেন এ, উত্তর ধরে নিলাম এ, কিন্তু আমি সবার কাছ থেকে কমেন্টে জানতে চাই, পরে পড়বো কেন উত্তর এ। এটার উত্তর যদি আমাকে সবাই লিখে দিতে পারেন তাহলে বুঝবো যে আপনারা আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন। এটা নিয়ে এক্সপ্লেনেশন আমরা পরে করব। এই গেল কমন নাউন। তো আমরা কমন নাউন শুনলাম যে প্রপার নাউনের একটি কমন অংশকেই বলা হয় কমন নাউন। এরপরে আমরা যেটা পড়ব সেটা হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন সমষ্টিবাচক, এক না অনেক, সমষ্টি। ঠিক আছে, যেমন আপনি যদি বলেন ARMY আর্মি, POLICE পুলিশ, একজন না অনেকজন। এখন ভাবতে পারেন কমন কিনা, না কমন না, এটা দেখেন কালেকটিভ। ফ্যামিলি, ফ্যামিলি কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে তফাৎ হলো, কমন হলো কমন নেওয়া যাবে কোনগুলিকে? প্রপার। প্রপার নাউনের কমন অংশকেই বলা হয় কি নাউন? কমন নাউন। আর কালেকটিভ নাউন হলো সবকিছু মিলায়। যেমন আমরা এরকম প্রশ্নটা পড়েছি, CATTLE, ক্যাটেল। ক্যাটেল মানে হচ্ছে দল, ক্যাটেল মানে কি? দল। তাহলে ক্যাটেল মানে যদি হয় নাউন, ক্যাটেল হচ্ছে গবাদি পশুর দল, টিম মানে খেলার দল, ফ্যামিলি মানে একটা অনেকগুলো লোকজন নিয়ে একটি পরিবার, পুলিশ, আর্মি, এই শব্দগুলিকে আমরা বলবো কি নাউন? কালেকটিভ নাউন। সমষ্টিবাচক, সমষ্টিবাচক বিশেষ যাদের পদ নিয়ে আছে তারাও এটা বাংলা গ্রামারটা বুঝে যাবেন এটার জন্য। তাহলে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন সম্পর্কে একটি কথা বলি। কালেকটিভ নাউন স্বাভাবিকভাবেই সব, বিশেষ করে কালেকটিভ নাউন গুলো হয় সিঙ্গুলার, সিঙ্গুলার কিছু ব্যতিক্রম ছাড়া। তার মানে কালেকটিভ নাউনের মধ্যে অনেক থাকতে পারে, ক্যাটেল মানে দল, অনেক লোক থাকতে পারে, অর্গানাইজেশন, অর্গানাইজেশন, এগুলো লিখে নেন, এগুলো থেকে প্রশ্ন হয়েছে। আর্মি, আর্মির পরে আপনার অবশ্যই ইজ বসাতে হবে। ফ্যামিলি আর না, ফ্যামিলি ইজ, অর্গানাইজেশনের সাথে আপনার ইজ বসাতে হবে, ক্যাটেলের সাথে আপনার ইজ বসাতে হবে, টিমের সাথে আপনার ইজ বসাতে হবে। তার মানে কালেকটিভ নাউন গুলি বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? সিঙ্গুলার। কালেকটিভ নাউন গুলি সিঙ্গুলার। এখন যদি কালেকটিভ নাউনকে প্লুরাল করা থাকে, ধরেন এরকম থাকলো ARMYS, আর্মিস, তাহলে আপনি ভাববেন সেটা কি আছে? ভুল। অর্গানাইজেশনস, তাহলে আপনি বলবেন সেটা ভুল, কারণ কালেকটিভ নাউন সবসময়ের জন্য কি থাকে? সিঙ্গুলার থাকে। কালেকটিভ নাউন সবসময়ের জন্য কি থাকে? সিঙ্গুলার অবস্থায় থাকে। তাহলে এই ব্যাপারটা আপনারা কি করবেন? বুঝে নেবেন। এরপরে কালেকটিভ নাউন শেষ। কালেকটিভ নাউনের পরে আমরা যে ব্যাপারটাতে যাব সেটা হলো ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল মানে দ্রব্য, কিন্তু এভাবে বুঝবো না। ম্যাটেরিয়াল পরিমাণবাচক বিশেষ্য, মনে রাখবেন সবাই। ম্যাটেরিয়াল মানে পরিমাণ না, ম্যাটেরিয়াল মানে বস্তুবাচক বিশেষ্য, কিন্তু আপনি মনে রাখবেন যেগুলো পরিমাপ করা যায়, ঠিক আছে, সেগুলো সব ম্যাটেরিয়াল নাউন। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার, এরকম প্রশ্ন এসেছিল, এ গ্লাস অফ ওয়াটার। এখন ওয়াটারের নিচে যদি দাগ দেওয়া থাকে, দেখেন তো এটা পরিমাপ করা যায় কিনা, ওজন করা যায় কিনা। পানি, এক গ্লাস পানি, বলেই দিয়েছে এক গ্লাস পানি, তার মানে পরিমাপ করা যায়। তাহলে ওয়াটার হয়ে যাবে কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। আরো কয়েকটা লিখছি দেখেন, অয়েল, পরিমাপ করা যায় কিনা? GOLD, গোল্ড, পরিমাপ করা যায় কি না? অবশ্যই যায়। তাহলে RICE, রাইস, অবশ্যই যায়। সুতরাং যেগুলো দাড়ি পাল্লা দিয়ে পরিমাপ করা যায় বা যে কোনো ভাবে সেটাকে যদি পরিমাপ করা যায় তাকে বলা হয় ম্যাটেরিয়াল
নাউন, তাকে বলা হয় কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। এই গেল আমাদের 5 প্রকারের আলোচনা। এখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন হতে পারে, নিচের কোনটি এই ধরনের নাউন। যেহেতু এবছর একটু সহজ প্রশ্ন করতে পারে, সুতরাং এগুলো কঠিন ধরনের প্রশ্ন। আপনি সহজ প্রশ্নে নিচের কোনটি কালেকটিভ নাউন প্রশ্ন হয়ে যেতে পারে, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আপনাদের জন্য আমার একটি প্রশ্ন, সেটি হলো এই প্রশ্নটার উত্তর। এই প্রশ্নটার উত্তরের এক্সপ্লেনেশন আপনারা কে কেমন দিয়েছেন সেটার একটু আমি একটু কমেন্ট করে নিব। জি জি, ওয়াটার মিল্ক গোল্ড। আচ্ছা ভাইয়া, আপনার লেখাগুলা ঝাপসা, কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, স্টুডেন্ট ইজ অলওয়েজ ইন্টেলেকচুয়াল দ্যান আদার্স। ওকে, আমি চেয়েছিলাম এটার উত্তর কেন না, বলেছিলাম কোনটি ভুল, কোনটি ভুল। উত্তর হবে এ ভুল। কেন? স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, স্টুডেন্ট কখনো একা একা বসতে পারে না। কমন নাউন অলওয়েজ একটা আর্টিকেল নিয়ে বসবে। তাহলে দেখেন এটা উত্তর ভুল, যেহেতু নিচের কোন বাক্যটি ভুল, তাহলে উত্তর হবে এটা, কারণ স্টুডেন্ট একা বসেছে। তাহলে ভুল হতো না কিভাবে? স্টুডেন্টের সাথে যদি আর্টিকেল যুক্ত থাকতো, এই স্টুডেন্ট থাকার কারণে এখানে ইজ হয়েছে, দা স্টুডেন্ট নির্দিষ্ট কোন স্টুডেন্টের জন্য এখানে ইজ হয়েছে, আর স্টুডেন্টস এর জন্য এখানে আর হয়েছে। সুতরাং নিচের এই বাক্যগুলো কি রয়েছে? সঠিক। যেহেতু ভুল আছে এ নাম্বার, সুতরাং উত্তর হবে। তার মানে কোনো জায়গায় যদি কমন নাউন, কোন জায়গায় যদি কমন নাউন যদি কি থাকে, আর্টিকেলের বাইরে থাকে, তাহলে ভাববেন সেটা ভুল। এস বা ইএস যুক্ত করা না থাকে, তাহলে সেটা ভুল। তাহলে প্রশ্ন হলো, রিভার ইজ আওয়ার কি বলেন? ওয়েলথ। নদী আমাদের সম্পদ। বাক্যটায় ভুল কোথায়? রিভার একা একা আছে, অবশ্যই হবে দি রিভার অথবা এ রিভার অথবা হবে রিভার্স। তার মানে নদী আমাদের ওয়েলথ, সুতরাং হয় হবে রিভার্স, রিভার্স হলে এখানে ইজ থাকবে না, হয়ে যাবে কি আর, নতুবা এখানে হতে হবে এ রিভার অথবা হতে হবে দি রিভার। তার মানে রিভার শব্দটা সাবজেক্ট হিসেবে বসলে কখনোই একা একা। তার মানে আমরা লিখে ফেলবো কমন নাউন কখনোই কি হয় না? একা বসে না। কমন নাউন কখনোই বাক্যে একা বসে না। এর সাথে অবশ্যই কি যুক্ত থাকে? আর্টিকেল অথবা প্লুরাল ফর্ম। আর এটার অপোনেন্ট হচ্ছে প্রপার নাউন, এর সাথে এ এন অথবা দি যুক্ত করা যায় না। এ এন দি যুক্ত করা যায় না প্রপারের সাথে। তাহলে যদি এটা হয়, প্রপার নাউনের সাথে যদি এ এন দি যুক্ত করা থাকে, তাহলে সেটা ভুল। আর কমনের সাথে যদি এটা যুক্ত করা না থাকে, তাহলেই সেটা ভুল। এ পর্যন্তই আজকের ক্লাসের পরিসমাপ্তি। আমরা পরের দিন আমরা জানবো কোথায় নাউন ব্যবহৃত হয়, কোন কোন জায়গায় নাউন এর প্লেসমেন্ট, নাউন কিভাবে ইউজ করা হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এ যাবৎ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সব যখন করে ফেলবো, আপনাদেরকে ঢাকার প্রশ্ন লিখবো। আপনারা যদি উত্তর করতে পারেন, তাহলেই বুঝবো যে নাউন আলোচনা আমাদের কি হয়েছে, শেষ হয়েছে। এর আগ পর্যন্ত যতটুকু আলোচনা করা হলো সেটারই আপনারা কি করে ফেলবেন, নোট করে ফেলবেন। আজকের ক্লাসের সমাপ্তি ঘটাচ্ছি, তার আগে কিছু কমেন্ট পড়ে দিব যদি কারো কোনো এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধে থাকে। আর আমাদের 15ই নভেম্বরের পর থেকে আপনারা যেটা করবেন, আপনারা বুঝতে হলে তো আমি বলেছি প্রথমে কি লাগে, নলেজ লাগে, নলেজ, এরপরে লাগে কি কম্প্রিহেনশন। তো এই ব্যাপারটাকে যদি আপনি বানান এরকম একটা চার্ট, হ্যাঁ, নলেজ, কম্প্রিহেনশন, অ্যানালিসিস, সিনথেসিস, মেজারমেন্ট, এখানে দিলাম এভালুয়েশন। এটাই হলো আপনার চূড়া, এটাই হচ্ছে আপনার স্বপ্ন পূরণের স্থান। এটা দেখেন, এর মধ্যে সবচেয়ে নিচে জায়গাটা কোনটা বলেন তো? সবচেয়ে নিচু, নিচের। আপনার এত নলেজ আছে, আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না, আপনাকে কেউ ভ্যালু দিবে না। 2টা A+ আছে, চান্স পাবেন না, কেউ ভ্যালু দিবে না। সবাই বলবে কোথায় পড়ে, সবাই বলবে কোথাকার স্টুডেন্ট, কোন ডিপার্টমেন্টে পড়ে। তো এই ব্যাপারটা স্বপ্ন পূরণে, স্বপ্ন পূরণ করতে চাইলে অবশ্যই কম্প্রিহেনশনটার দিকে ভালো নজর রাখতে হবে। তো কম্প্রিহেনশনের জায়গায় একটা সাজেস্ট করছি, আমাদের ইংলিশ পাওয়ার বইটা বাজারে আসছে। আপনারা এই বইটাতে আমার কাজ করা আছে এবং এটাতে খুব সুন্দরভাবে রিটেন অংশ আলোচনা করা আছে। আপনারা বইটা সবাই 15 তারিখের পরে নিয়ে নেবেন। যদি
এটা আপনাদের সাথে থাকে তাহলে আমার ক্লাসগুলো নিতে আরো বেশি সুবিধা হবে। ইংলিশ পাওয়ারটা নিবেন, আমরা যে যে পাতা বলবো এই পাতার আজকে ক্লাসগুলি হবে, সেটা আগে থেকে নোটিফাই করে দেওয়া হবে, তখন আমি সেই ক্লাসগুলো নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া জানাইছেন আগামী ক্লাসের আগে কি এক্সাম হবে? না, আপনারা শুধু নোট করে রাখবেন, আপনারা যখন বই পুস্তক সবার কাছে পাবেন তারপরেই আমি পরীক্ষা নেওয়া শুরু করব, ঠিক আছে? কবে কবে ক্লাস হবে ভাইয়া? আমি রুটিন দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে। কে বলেছে এই কথাটা? ফারিয়া আক্তার। ফারিয়া আক্তার আমাদের স্বপ্নপূরণ পেজের মধ্যে গেলে দেখবেন রুটিন দিয়ে দেওয়া আছে। সেই রুটিন মোতাবেক আপনারা কি করবেন? ক্লাসে বসে যাবেন। প্রত্যেকটা ক্লাস ইনশাআল্লাহ রুটিন অনুসারেই হবে। সেরা ছিল ক্লাসটা ভাইয়া। লিখছেন পাওয়ার সিরিজের বই বাজারে কখন? 15 নভেম্বরের পরে পাওয়ার সিরিজের বই বাজারে পাওয়া যাবে, আপনারা সবাই কিনে ফেলবেন। এরপরে কমেন্ট দেখছি। আচ্ছা, বলছে যে ভাইয়া ম্যাটেরিয়াল নাউন কি গণনা করা যায়? না, ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউন আপনি কিভাবে গণনা করবেন? পানি গণনা করবেন কিভাবে? আপনি অয়েল কিভাবে গণনা করবেন? ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না। আবারও বলছি, ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না। এবার আমি উত্তর দিব। কারো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের আমি কি দেওয়ার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা। ভাইয়া অ্যাপেক্স ইংলিশ বইটা হবে কি? হ্যাঁ, অ্যাপেক্স এর যে কোনো টপিকস থেকে পড়লেও আপনি পারবেন। তবে আমি যেহেতু যে বইটা রেফার করেছি, সেই বইটা আমি যেহেতু এটার উপরে কাজ করেছি, এটা থেকে আমি পড়াবো। এই বইটা যাদের কাছে থাকবে তাদের জন্য ভালো হবে, আর অন্যদের জন্য ভালো হবে না তা না, তারা কন্টেন্ট গুলো বুঝতে পারবেন। বাট এই বইটা যাদের সাথে সাথে থাকবে, যারা এখনো বই কিনেননি, তারা এই বইটা কিনে নেন, সেটার মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ইংলিশ ক্লাসটা আবার কবে হবে? সপ্তাহে যেদিন 2 দিন ইংলিশ ক্লাসের কথা বলা হয়েছে, আজকে বৃহস্পতিবার সন্ধ্যা 8টার পরেই হবে এই ক্লাসটা। আর আরেকদিন ক্লাস দেওয়া আছে, সেটা মেবি রবিবার, বা আমি আই ডোন্ট নো এক্স্যাক্টলি মানে কোন দিনটা, বাট ওই দিনটাতেই হবে এটা, ঠিক আছে? রুটিন কোথায় পাবো? রুটিন গ্রুপের ভেতরে দিয়ে দেওয়া আছে ভাইয়া। ভাইয়া রুটিন এত সকালে দেওয়া ইংলিশ? হ্যাঁ, রুটিন ইংলিশ ক্লাস একটু সকালে হবে। আই এম ভেরি মাচ এনার্জেটিক, দ্যাট মিনস আই গেট আপ ফ্রম বেড ভেরি আর্লি। এবং আমি বলি, আমার একটা ইন্টারেস্টিং স্টোরি তোমাদের সাথে শেয়ার করি, সেটা বোর্ডের দিকে তাকান, আমার দিকে তাকান। এটা এরকম, আমার অ্যাডমিশন টাইমটার কিছু স্টোরি। আমি মানে ঢাকায় নতুন মানুষ, আমার হোম টাউন রাজশাহীতে। রাজশাহীর ছেলেপেলেরা একটু স্বাভাবিকভাবেই ঘরোয়া হতে পছন্দ করে, বিশেষ করে মানে তারা ইয়েতে থাকে না, মানে তার মফস্বল শহরে আমি বড় হয়েছি, মফস্বলের মতো গ্রামীণ একটা পরিবেশে। ঢাকায় এসে আমি বাসে সঠিকভাবে উঠতে পারি না। আমাদের এলাকায় বাস দাঁড়ায় যায় লোক নেওয়ার জন্য, আর এখানে বাসে ওঠার জন্য ঠেলাঠেলি করতে হয়। মানে তো মানে I feel weird মানে whenever I was in Dhaka city। কি ঘটনাটা ঘটলো? একটা সময় এরকম হলো যে ঢাকায় মানে আমি আসার পরে আমি খুব ভালো মানে ইয়ে করতে পারছিলাম না, কিন্তু আমি দেখলাম যে আমার সাথের বন্ধুগুলি তারা মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। আমি সেকেন্ড টাইমার ছিলাম। তো আমি যেটা করেছিলাম সেটা হলো যে আমি প্রতি রাতে, আমি অন্যদের থেকে তো পিছায় ছিলাম, তো আমি প্রতি রাতে অন্যদের থেকে কতটা বেশি স্টাডি করতে পারি, কতটা বেশি লিখতে পারি, পরিশ্রম করতে, দেখবেন অ্যাডমিশন টাইমে পড়তে পড়তে লেখার অভ্যাসটা চলে যায়। কিন্তু আপনাদের যেহেতু রাইটিং আছে, তো আপনার প্রতিদিন যেটা পড়ালাম, আচ্ছা ভাইয়া আজকে টাইপস অফ নাউন পড়াইছে, আর এরকম একটা ছক দিয়ে দিছে যেখানে এরকম কয়েকটা কথা ছিল, এই গুণগুলো রাখার চেষ্টা করব, এইভাবে পড়বো, এই জিনিসগুলো পড়বো, রুটিন অনুসারে এই দিনে ক্লাস করার চেষ্টা করব। মানে প্রতিনিয়ত আপনাকে টেনশন আপনাকে কি করতে দিবে না, আপনাকে ঘুমাতে দিবে না। তাহলে আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে পারবেন। ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা হবে, তাদের গেট আপ, তাদের মানে তাদের প্রত্যেকটা কাজই বলে দিবে যে আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট হবেন। আপনার মস্তিষ্ক প্রতিনিয়ত আপনাকে প্যারা দিতে থাকবে যে আপনার অন্য কোনো কিছু করা যাবে না। যেহেতু রেজাল্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ভর্তি পরীক্ষা হয়তো অ্যানাউন্স ঘোষণা করে দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি। সুতরাং যেটা করতে হবে, আপনাদেরকে খুব 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 তাড়াতাড়ি আপনাদেরকে প্রস্তুতির জায়গা নিতে হবে, গুছানোর জায়গাটা ক্রিয়েট করতে হবে। ওকে, সো ক্লাসের এই জায়গায় সমাপ্তি ঘোষণা করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলি আমাদেরকে করতে পারেন। ওকে, রবিন, রবিন ক্লাস মনে ইয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ,